আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নিয়ে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কখন আসছে এবং বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, যে বিষয়ে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে বা তারা সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন 1991 সালে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান বা সরকারি দল বিএনপি তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রবর্তন করে বা গ্রহণ করে, যদিও দাবিটা ছিল বিরোধী দলের। তখন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে 1996 সালে যে আমাদের সংবিধানে যুক্ত করা হয় এবং 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক একটা অনিশ্চয়তা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 2006-07 সালের যে 1-11 বা 1-11 সরকার আসে, তারা 2 বছর ক্ষমতায় থাকে। তখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে, এই সিস্টেমটাকে আরও বিতর্কিত তৈরি করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 2011 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেয়। তার পরবর্তী ইতিহাস বা কীভাবে নির্বাচন হচ্ছে, এই বিষয়টা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, সে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারা নতুন কিছু ফর্মুলা দাঁড় করিয়েছে। আমরা সেই বিষয়টাই এখন আলোচনা করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরানোর জন্য প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য প্রাথমিকভাবে 5 সদস্যের একটি প্যানেল তৈরি করা হবে। 5 সদস্যের প্যানেলে থাকবেন কারা? থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তারপর সংসদের স্পিকার, নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার, এবং বিরোধী দলের পরবর্তী অবস্থানে যারা ভোট পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিরোধী দল, তাদের প্রতিনিধি একজন। এখন এই মোট 5 জনের প্যানেল, এই 5 জনের প্যানেল গঠিত হওয়ার পরে তাদের কার্যক্রম শুরু করবে। তারা এই যে সংসদে যারা আছেন তাদের কাছ থেকে তালিকা চাবেন। তালিকা চাওয়ার পরে তারা আরও তালিকা চাবেন, যে যারা এই জন্য ইসির বা নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে সমস্ত দলগুলো আছে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য তালিকা চাবেন। হ্যাঁ, আবার তালিকা চাবেন বা নাম চাবেন ওই যে সংসদ সদস্য স্বতন্ত্র যারা আছেন তাদের কাছ থেকে নাম চাবেন। তবে এদের যারা নাম দেবেন এদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে প্রধান উপদেষ্টা হিসেবে তারা যার নাম প্রস্তাব করছেন তার বয়স যেন 75 বছরের কম হয়। তারপর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তীতে তখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়োগ করা যেতে পারে তাহলে তো ভালো, যদি না হয় তাহলে এখানে বিকল্প এক দেওয়া আছে। সেক্ষেত্রে বলা আছে কি, সরকারি দল 5 জনের একটা তালিকা দিবে, আর বিরোধী দল 5 জনের তালিকা দিবে, এবং প্রধান বিরোধী দলের পরবর্তী অবস্থানে থাকা বিরোধী দল তারা দিবে 2 জনের নাম। এই ক্ষেত্রে 12 জনের নাম হবে। এই 12 জনের নামের ভিতর থেকে প্রধান সরকারি দল যারা আছেন, সরকারি দল বিরোধী দলের দেওয়ার তালিকা থেকে 5 জনের ভিতর থেকে একজনকে বাছাই করবেন। আবার বিরোধী দল সরকারি দলের দেওয়া তালিকা থেকে 5 জনের ভিতর থেকে একজনের নাম বাছাই করবেন। এখানে আসবে 2 জন, আর ওই জন দ্বিতীয় অবস্থানে থাকা যে বিরোধী দলের 2 জনের নাম দেওয়া আছে সেখান থেকে সরকারি দল এবং বিরোধী দল মিলে একজনকে বাছাই করবে। এই মোট 3 জনের একটা তালিকা হবে। এই 3 জনকে প্রাথমিকভাবে গঠিত যে 5 জনের প্যানেল আছে, ওই 5 জনের প্যানেল এই 3 জনকে ভোট দিবেন। অর্থাৎ এই 3 জনের ভিতরে যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পাবেন, অর্থাৎ যিনি 4 জনের ভোট পাবেন, তাকেই আমাদের মহামান্য রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বা উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন। যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয় তখন কি হবে? তখন এই যে আপনার এই প্রক্রিয়া ব্যর্থ হলে তখন এই যে 5 জনের যে প্রাথমিক প্যানেল আছে, এই প্যানেলের ভিতরে আরও 2 জনকে যুক্ত করতে হবে, 2 জন বিচারপতি যুক্ত করবে। তাহলে প্যানেলে দাঁড়াইল কত? 5 আর 2 7 জন। এই 7 জন র্যাঙ্কিং পদ্ধতিতে ভোট দিবে। ওই যে 3 জনকে বাছাই করা হয়েছে, ওই 3 জনকে, যেমন ABC-কে বাছাই করা হয়েছে, এই 5 জন র্যাঙ্কিং পদ্ধতিতে ভোট দিবে। যেমন ক দিল, মনে করেন এখানে মনে করেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, অন্যান্য দলগুলো আছে। এখন বিএনপি মনে করেন দিল A-কে মনে করেন 1 নম্বরে, B-কে 2 নম্বরে, C-কে 3 নম্বরে ভোট দিল। 3টা ভোটেই কিন্তু দিতে পারবে। আবার আওয়ামী লীগ গিয়ে দিল কি, C-কে 1 নম্বরে, B-কে 2 নম্বরে, A-কে 3 নম্বরে। আবার জামাত গিয়ে দিল মনে করেন B-কে 1 নম্বরে, A-কে 2 নম্বরে, C-কে 3 নম্বরে। এইভাবে 7 সদস্য ভোট দেওয়ার পরে যিনি সর্বোচ্চ সংখ্যক 1 নম্বরে ভোট পেয়েছেন তাকেই কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে এখানে বাছাই করা হবে। যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয়ে যায়
তবে এখানে একটু কথা আছে, এখানে এই যে বিএনপি এবং অন্যান্য ছোট ছোট কিছু দল আছে যারা এই যে র্যাঙ্কিং পদ্ধতি এবং এই যে এই যে প্রাথমিক 5 সদস্যের প্যানেলে যে রাষ্ট্রপতি 2জন বিচারপতিকে যেন যুক্ত করা হবে এটার বিরোধিতা করছে। তাদের দাবি হচ্ছে যে এই প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তাহলে এটা জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়ার জন্য তারা বলেছে। এখন ওই প্রক্রিয়া ব্যর্থ হলে সেক্ষেত্রে চলে যেতে হবে আমাদের সংবিধানের 13 সংশোধনীতে। 13 সংশোধনী কার্যকর হবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হবে এবং বাইরে রেখে তখন এই 13 সংশোধনী কার্যকর হবে। এখন এই সমস্তভাবে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ হলো তখন কি হবে, তখন এই যে প্রাথমিকভাবে গঠিত মানে যিনি প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ হয়েছেন তিনি এই যে প্রাথমিকভাবে গঠিত যে 5 সদস্যের প্যানেল আছে ওই 5 সদস্যের প্যানেলের সাথে আলোচনা করবেন। আলোচনা করে তিনি সর্বোচ্চ সংখ্যক 15 জন অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। কিন্তু এখানে পূর্বে ছিল 10 জনের একটা বিধান, এখানে 5 জন বাড়ায় 15 জন করা হয়েছে। তাদের মেয়াদ থাকবে 3 মাস 90 দিন, তবে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে আরও 30 দিন বেশি থাকতে পারবেন। এখন এত ব্যবস্থা থাকার পরেও কি আসলে আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঠিক হয়েছে কিনা বা কোনো বিশৃঙ্খলা তৈরি হবে কিনা, এই বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব তৌহিদ হক তিনি বলেছেন যে আসলে এত ব্যবস্থা থাকার পরেও যে সমস্যা তৈরি হবে না এটা আসলে নিশ্চিত করে বলা যায় না। আর এই বিষয়ে মন্তব্য করে সুজনের সাধারণ সম্পাদক এবং বর্তমান যিনি এই যে আমাদের নির্বাচন বিষয়ক সংস্কারের প্রধান হিসেবে আসছেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকলে এই ব্যবস্থা আসলে কার্যকর হবে না। যাই হোক, এখন কী হয় সেটাই দেখার বিষয়। যদিও বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা শুনানি হাইকোর্টে চলমান আছে, কি সেখান থেকে কী রায় যায় এটাও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। তাই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।